হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। তিস্তা চুক্তির বিনিময়ে নতুন কোনো শর্ত দিচ্ছে দিল্লি। দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সাথে আলোচনা ফলপ্রসূ হলেও পর্দার আড়ালে নতুন কিছু শর্তের কথা শোনা যাচ্ছে। ঢাকা কি সেই শর্তের রাজি হবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাজা স্থগিত ও দেশে ফেরার আইনি পথ নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো নমনীয়তা দেখানো হবে কিনা তা নিয়ে দেশ জুড়ে জল্পনা। ঢাকায় আজ হঠাৎ কেন মার্কিন রাষ্ট্রদূতের এত দৌড়ঝাঁপ? সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুপুরে এক শীর্ষ রাজনৈতিক নেতার সাথে বৈঠক করছেন পিটার হাসের উত্তরসূরি। পর্দার আড়ালে কি আলোচনা হচ্ছে? সংখ্যালঘু সুরক্ষা আইন কতদূর এগোলো খসড়া? দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে। আগামী সংসদ অধিবেশনে এটি কি উপস্থাপিত করা হবে? বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনার মান নিয়ে আবার অডিট শুরু হয়েছে। আগের রিপোর্টের সাথে আমিলের যে খবর চাউর হয়েছে তার সত্যতা কতটুকু? জাতীয় সঙ্গীতে পরিবর্তনের দাবি উত্তাল শাহবাগ। একটি বিশেষ মহলের পক্ষ থেকে জাতীয় সঙ্গীতে পরিবর্তনের প্রস্তাব আসার পর রাজপথে নেমেছে সাধারণ মানুষ। সরকারকে স্পর্শকাতর বিষয় অবস্থান স্পষ্ট করবে। আন্তর্জাতিক মহলের আশ্বাস সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া হঠাৎ করে থমকে গেছে। প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সংকট কি এর মূল কারণ? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি জটিলতা কি কাটছে? দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ফিরবেন নাকি নির্দোষ হিসেবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের আইনি অবস্থান নিয়ে আজ বড় ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। সেনাপ্রধানের সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জরুরি বৈঠক। দেশের সীমান্ত পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোন বিশেষ নিরাপত্তা ঝুঁকির কথা কি ভাবছে সরকার? এদিকে সন্ধ্যার পর বাসায় লাইট ফ্যান ব্যবহারে নিষেধ করেননি রেজবি। বাসাবাড়িতে সন্ধ্যার পর কারণে লাইট ফ্যান ব্যবহার করা এবং না করার নির্দেশনা সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে ভুয়ো বলে নিশ্চিত করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় বিএনপির সদর দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ভুয়ো বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে উদ্ধৃত করে বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মর্মে কোনো কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে, যেটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্য প্রণীত। এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসী সহ বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবির। এদিকে সংবিধান সংশোধনের নামে ছেঁড়া জামা জোড়া লাগিয়ে জাতির গায়ে পরাতে চায় না বললেন জামাত আমির। ফ্যাসিবাদে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য অপমান অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। আমরা দেশে আর ফ্যাসিবাদের চাই না। আজ শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই কথা বলেন। জেলা এবং ঢাকা জেলা জামায়াত এই অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতে আমির বলেন, ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশ গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন অর্থাৎ বিধান ছিল? তখন যদি এটা জায়েজ হয়ে থাকে, এখন না জায়েজ হয় কিভাবে? জনভোট এবং জনগণ গণভোটে তাদের রায় দিলেও সরকার সেটি না মেনে এখন সংবিধান সংশোধন করতে যাচ্ছে বলে অভিযোগ করেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সংবিধান সংশোধন ও সংস্কারের পার্থক্য তুলে ধরে জামায়াত আমির বলেন, একটা হচ্ছে পুরনো জামা ছিঁড়ে গেছে, ওটাকে কেটে জোড়া দিয়ে পরানো। একটা হচ্ছে গায়েব জামা বা গায়ের জামাটা তিনটি অংশ, ছেঁড়া অংশটা পুরো ফেলে দিয়ে সেখানে নতুন জামা পরানো। আমরা ওই কাটা ছাড়া জামা আর জাতির গায়ে পরাতে চাই না। এই সংবিধান 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের পথে ফ্যাসিবাদ এলো কিভাবে? এদিকে সংসদে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। এসব কোম্পানির কাছে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। এ তথ্য প্রকাশ করেন। ঋণ খেলাপ এবং খেলাপের ঋণ আদায়ে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান,
যেসব ব্যাংকের শ্রেণীকৃত ঋণের হার 10% বেশি সেসব ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা দলের সঙ্গে ত্রিমাসিক ভিত্তিতে বৈঠক করা হচ্ছে। এসব বৈঠক ঋণ খেলাপি এবং খেলাপির ঋণ আদায়ের প্রতিবন্ধকতা চিহ্নিত করে করণীয় নির্ধারণ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে নিয়মিত ব্যাংকার্স সভার মাধ্যমে শীর্ষ 20 ঋণ খেলাপির অগ্রগতি পর্যবেক্ষণ করছে। এছাড়া বেশি ঋণ খেলাপি এবং খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর জন্য বিশেষ রেজুলেশন কৌশল প্রণয়ন করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ যে আলোচনা হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎ শেষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ভারত থেকে পাইপলাইন ডিজেল আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুদেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুদেশের মধ্যে পজিটিভ সম্পর্ক থাকলে অনেক কিছু সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি আরো বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনা পার্ট বাংলাদেশের শেষ। পররাষ্ট্রমন্ত্রী খালিদুর রহমানের ভারতের সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। দেশের স্বার্থে সীমান্ত হত্যা সহ সব বিষয় নিয়ে আলোচনা হবে বলে বৈঠকে জানান হুমায়ুন কবির। এদিকে সরকারের লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করা বললেন অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2024-2025 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,769 মার্কিন। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি